Oxford Engineering manufactures small engine. এই প্রশ্নটাকে আমরা আগের প্রশ্ন দেখতে পারি অথবা এখানেও দেখতে পারি, একই জিনিস, সেম কন্টেন্টটাই আছে আর কি। একটা কোম্পানি অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচার করে স্মল ইঞ্জিন। The engines are sold to manufacturers who install them in such product as lawnmowers. ইঞ্জিনটা বিক্রি করা হয় একজন ম্যানুফ্যাকচারের কাছে যিনি লন মোয়ার্স নামে একটা ডিভাইস তৈরি করেন। ওই প্রোডাক্টের জন্য আমাদের ইঞ্জিনটা দরকার হয়। সো এতটুকু পর্যন্ত আমাদের অঙ্কের কোনো ইনফরমেশন নাই। The company currently manufactures all of the parts used in this engine. ওই প্রোডাক্টের ইঞ্জিনের জন্য সবকিছু এই কোম্পানিটাই তৈরি করে, বিশেষ করে ইঞ্জিনটা। But is considering a proposal from an external supplier who wishes to supply the starter assemblies used in this engine. আমি যে ইঞ্জিনটা তৈরি করি ওই ইঞ্জিনের জন্য একটা পার্টস দরকার হয়, সেই পার্টসটার নাম হচ্ছে স্টার্টার অ্যাসেম্বলিজ। এই স্টার্টারটা আমি নিজে তৈরি করতে পারি, কিন্তু একজন আউটসাইড সাপ্লায়ার আমাকে এখন অফার করছেন। কততে করছেন এখন পর্যন্ত আমরা জানি না। The starter assemblies are currently manufactured in Division 3 of Oxford Engineering. এই স্টার্টারটা অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং এর ডিভিশন নাম্বার 3 তে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। সো এই এতটুকু পর্যন্ত আমাদের অঙ্কের রিলেটেড কোনো ইনফরমেশন নাই, মার্ক করার মতো কোনো ইনফরমেশন নাই। অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং একটা ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিনের জন্য একটা স্টার্টার দরকার হয়। এখন আমি নিজে না তৈরি করলে বা আমাকে একজন আউটসাইড সাপ্লায়ার এখন অফার করতেছেন, এবং সেই স্টার্টআপটা আমি ডিভিশন নাম্বার 3 তে তৈরি করি। এই পৃষ্ঠাটা আমার কোনো কাজে আসবে না। আমরা সেকেন্ড পৃষ্ঠাতে চলে যাই। The cost relating to the starter assemblies for the first 12 months were as follows. গত 12 মাসের ওই স্টার্টারের কস্টটা আমাকে দেওয়া হয়েছে। 12 মাসের কস্ট স্ট্রাকচার, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, টোটাল 7,50,000 টাকা। তাহলে 12 মাসে খরচ হলো 7,50,000 টাকা। ওভার দ্য ফার্স্ট ইয়ার ডিভিশন 3 ম্যানুফ্যাকচার্ড 1,50,000 স্টার্টার অ্যাসেম্বলিজ। তাহলে প্রশ্নের ইনফরমেশন এখানে পেলাম। গত 12 মাসে 7,50,000 টাকা খরচ করে 1,50,000 ইউনিট তৈরি করা হয়েছে এই ডিভিশনটাতে। সো 7,50,000 কে যদি আমি 1,50,000 দিয়ে ভাগ করি তাহলে পার ইউনিটের ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 5 টাকা। সো আমরা এতক্ষণে কিছু ইনফরমেশন পেলাম যেগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসি। ফার্দার অ্যানালাইসিস অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড রিভিল দ্য ফলোইং ইনফরমেশন। আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকাকে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে কি অফ দ্য টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অনলি 25% ইজ কনসিডার্ড ভেরিয়েবল। তাহলে একটা ইনফরমেশন পেলাম যে 4 লক্ষ টাকা যেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড তা 25% হচ্ছে ভেরিয়েবল, 75% ফিক্সড। সো আমার এখানে ভেরিয়েবল কি 2 লক্ষ টাকা ভেরিয়েবল, 1,50,000 টাকা ভেরিয়েবল, 4 লক্ষ টাকা 25% হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাও ভেরিয়েবল। অফ দ্য ফিক্সড পোরশন, যে বাকি ফিক্সড ওভারহেড রয়ে যায় 4 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা চলে গেলে আরো 3 লক্ষ টাকা, তার মধ্যে 1,50,000 টাকা হচ্ছে অ্যালোকেশন অফ দ্য জেনারেল ফ্যাক্টরি ওভারহেড।
that will remain unchanged for the company as a whole if production of the starter assemblies is discontinued. যদি আমি স্টার্টার অ্যাসেম্বলি ডিপার্টমেন্টটা বন্ধ করে দেই, এই 1,50,000 টাকা কিন্তু বন্ধ হবে না, কারণ এটা হচ্ছে অ্যালোকেটেড ওভারহেড, অ্যালোকেটেড জেনারেল ওভারহেড। আমি যদি এই ডিভিশনটা বন্ধ করে দিই, এই 1,50,000 টাকা কোম্পানির অন্য কোনো একটা ইউনিটকে অ্যাবজর্ব করতে হবে। সো 1,50,000 টাকা আমার সেভ করার সুযোগ নেই। তাহলে 3 লক্ষ টাকার মধ্যে 1.5 লক্ষ টাকার আমরা 1,50,000 টাকার হিসাব আমরা জানি। A further 1 lakh আর যে 1,50,000 টাকা রয়ে গেছে তার মধ্যে 1 লক্ষ টাকা of the fixed overhead is avoidable if production of the starter assemblies is discontinued. 3 লক্ষ টাকার মধ্যে 1,50,000 টাকা হচ্ছে অ্যালোকেটেড ওভারহেড, তাহলে আরো 1,50,000 টাকা রয়ে গেল। তার মধ্য থেকে 1 লক্ষ টাকা বলছে যে কি অ্যাভয়েড করা যাবে, যদি স্টার্টার অ্যাসেম্বলি ডিপার্টমেন্টটা বন্ধ করে দেই তাহলে আমার 1 লক্ষ টাকা খরচ বেঁচে যাবে। The balance আর থাকে 50,000. The balance of the current fixed overhead is 50,000 is division manager's salary. এই 50,000 টা হচ্ছে যে কি ডিভিশন নাম্বার 3 যেখানে স্টার্টার অ্যাসেম্বলি আমরা তৈরি করি সেই ডিভিশনের ম্যানেজারের স্যালারি হচ্ছে 50,000। আচ্ছা, then if the production of the starter assemblies is just discontinued, the managers of the division 3 will transfer to division 2 at the same salary. আমি যদি ডিভিশন নাম্বার 3 কে বন্ধ করে দেই, ওই ডিভিশন 3 এর যে ম্যানেজার ছিল ম্যানেজারটাকে আমি ডিভিশন 2 তে ট্রান্সফার করব। যদি ট্রান্সফার করি, this move will allow the company to save 40,000 salary. আমি যদি 50,000 টাকা বেতনের ম্যানেজারকে ডিভিশন 2 তে ট্রান্সফার করে দেই তাহলে কোম্পানির 40,000 টাকা স্যালারি বাঁচবে, বেঁচে যাবে। মানে কি, মানে আগে কোম্পানির ডিভিশন 2 তে যিনি ম্যানেজার ছিলেন তার ছিল 40,000 টাকা স্যালারি, আর ডিভিশন 3 তে যিনি আছেন তার স্যালারি ছিল 50,000 টাকা। এখানে একটা অপশন হচ্ছে যদি 3 কে বন্ধ করে দিলে আমি ওনাকে 2 তে ট্রান্সফার করতে পারবো, ওই 2 কে আমি হয়তো কোথাও আমি ট্রান্সফার করব, অন্য কিছু করে ফেলবো। সো আগে 2 and 3 মিলে ছিল 40,000, 50,000 মিলে 90,000 টাকা। যদি আমি 3 কে বন্ধ করে দিই তাহলে কোম্পানি অ্যাজ এ হোল 40,000 স্যালারি সেভ করতে পারবে। স্যার একটু স্যার না স্যার আগে আপনি শেষ করুন, পরে আমি বলছি। That would otherwise be paid to attract an outsider to this position. আচ্ছা, মানে এই আমি যদি এই ডিভিশন ম্যানেজার 3 কে এখানে ট্রান্সফার না করতাম তাহলে কিন্তু এই 40,000 টাকা দিয়ে আরেকজনকে হায়ার করতে হতো। আমরা ধরে নিচ্ছি যে কি এই পজিশনটা এখন ভ্যাকেন্ট আছে, সেই ভ্যাকেন্সিটা আমি 3 কে দিয়ে ফুলফিল করতে পারি। আর যদি আমি ডিভিশন 3টা চালু রাখি তাহলে কিন্তু আবার 40,000 টাকা দিয়ে আমাকে লোক নিতে হবে। সো কোম্পানির অ্যাজ এ হোল ডিভিশন 2 চালু থাকবে, 2 তো চালু থাকবেই, 2 নিয়ে আমার কোনো ইস্যু নেই। 3 কে যদি আমি বন্ধ করে দিই 3 ম্যানেজারকে ওখানে ট্রান্সফার করতে পারবো, আর যদি ট্রান্সফার না করি, বন্ধ না করে দিই, ডিভিশন 2 এর স্যালারিও কিন্তু কন্টিনিউ করবে, 3 এর স্যালারিও কন্টিনিউ করবে। জি, প্রশ্ন করেন স্যার। একটু আগে স্লাইডটা স্যার, লাস্ট পয়েন্ট যে ব্যালেন্স অফ কারেন্ট ফিক্সড ওভারহেড 50,000 ইজ, আমরা এখান থেকে আসি। 4 লক্ষ টাকা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তার মধ্যে 25% হচ্ছে ভেরিয়েবল, তাইলে আর থাকে কত? 3 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আর 25% হচ্ছে ভেরিয়েবল, 25% হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ভেরিয়েবল আর 3 লক্ষ টাকা, বাকি 3 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড। এই ফিক্সড এর মধ্যে 1.5 লক্ষ টাকা হচ্ছে জেনারেল ওভারহেড, যেটা অ্যালোকেটেড ওভারহেড, এটা কখনোই অ্যাভয়েড করা যাবে না। আর তাহলে 3 লক্ষের মধ্যে 1.5 লক্ষ চলে গেলে আর থাকে 1.5 লক্ষ টাকা, তাই না? ওই 1.5 লক্ষের মধ্যে 1 লক্ষ টাকা হচ্ছে অ্যাভয়েড করা যাবে, যদি ডিপার্টমেন্টটা বন্ধ করে দিই, ডিভিশনটা বন্ধ করে দিই, তাহলে 1 লক্ষ টাকা খরচ বেঁচে যাবে। তাহলে আরো 50,000 টাকা রয়ে যায়, ওই 50,000 টাকা হচ্ছে ডিভিশন ম্যানেজারের স্যালারি। এটা ফিক্সড কেন বলছিস স্যার? আচ্ছা, স্যালারি তো ফিক্সড
স্যালারি ও আচ্ছা, সাধারণত যদি যদি আমার যদি পিস রেটের ওয়ার্কার হয়ে থাকে বা ডেইলি বেসিস ওয়ার্কার হয়ে থাকে অথবা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হয়ে থাকে সেগুলোকে আমরা ওয়েজেসে নিয়ে যাই। আর যদি সাধারণত সুপারভাইজার যাদেরকে আমরা রিকগনাইজ করতে পারি না ডিভিশন ওয়াইজ বা ওয়াইজ, সেই স্যালারিগুলো কিন্তু ফিক্সড হয়ে থাকে। যেমন আমি যদি বলতাম এখানে অ্যাডমিন ম্যানেজারের স্যালারি, আমি প্রোডাকশন চালু রাখলেও তাকে বেতন দিতে হবে, বন্ধ রাখলেও তাকে স্যালারি বেতন দিতে হবে। যদি আমি বলি সিকিউরিটি ম্যানেজারের বেতন, আমি কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দিলেও কিন্তু সিকিউরিটি বন্ধ করতে পারবো না। সো সিকিউরিটির ম্যানেজারের বেতন বা সিকিউরিটিদের বেতন কিন্তু ফিক্সড। জি, ঠিক আছে, ওইটাই ওনারা ডিফাইন করে দিচ্ছেন। ঠিক আছে, এই 50,000টা ওই ভদ্রলোককে আমি যদি ডিভিশন 2 তে ট্রান্সফার করে দেই, আলটিমেটলি আমার 40,000 টাকা সেভ হবে যদি বন্ধ করে দিই। আচ্ছা, আমি যদি ডিভিশন 3 বন্ধ করে দিই আমার 40,000 টাকা সেভ হবে। 40,000 টাকা না সেভ হবে স্যার, কারণ 50,000 টাকা না স্যার। 40,000 টাকা সেভ হবে এই জন্য, যদি এই ভদ্রলোকের বেতন 50,000 হতো তাইলে আমি বলতাম যে 50,000 টাকা সেভ হতো, কারণ আমি ডিভিশন বেতন 50,000 কিন্তু আমি যখন 2 তে ট্রান্সফার করব তাকে কিন্তু 50,000 বেতনই দিতে হবে। তাকে কি কম বেতন দিতে পারবো? না স্যার। আচ্ছা, তাইলে আমি ডিভিশন 2 থেকে যদি 3 থেকে যদি তাকে 2 তে নিয়ে যাই 50,000 এর বেতন দিতে হবে, কিন্তু কোম্পানি সেভ করতে পারবে হচ্ছে ডিভিশন 2 এর যে ফিক্সড এক্সপেন্সেসটা ছিল সেই টাকাটা সেভ করতে পারবে। সেই জন্য বলছে যে আমরা 40,000 টাকা সেভ করতে পারবো। স্যার ডিভিশন 2 এর ম্যানেজারের স্যালারিটা ওদের সেভ হবে স্যার? সেভ হবে, সেটাই। ডিভিশন 3 এর ম্যানেজারের স্যালারিটা সেভ হবে না স্যার কারণ সেটা তো কন্টিনিউ করবে। জি স্যার। বাইরে থেকে কাউকে আনার যে কষ্টটা ওটা সেভ হচ্ছে স্যার। হ্যাঁ, যদি এমন হতো ডিভিশন 3 আমি বন্ধ করে দিয়ে ডিভিশন 3 কে স্যাক করব, দেন ওই টাকাটা সেভ হতো। মানে স্যার এই 40 স্যার ক্যালকুলেটেড কিভাবে হয়েছে এটা জানতে। 40 এটা একটা আলাদা ডিফারেন্ট একটা ইস্যু। 40 তে ডিফারেন্ট একটা ইস্যু। এটা হচ্ছে ডিভিশন 2 এর স্যালারি। আপনি আপনার বাসায় একটা খরচ করেন 40,000 টাকা, কিন্তু আপনি যে টাকাটা 50,000 টাকা আপনি খরচ করেন, এখন ওই 40,000 টাকাকে আপনি 40,000 টাকার খরচটাই আপনি এখন 50,000 টাকা দিয়ে করতেছেন। 50,000 টাকা কিন্তু খরচ কন্টিনিউ থেকে যাচ্ছে। কোম্পানির বন্ধ করলো 50,000, আর যদি কন্টিনিউ করে তাও কিন্তু 50,000। সেক্ষেত্রে সেভিংসটা হবে শুধু 40,000। এই 40,000 এর খরচটা করা লাগবে না। জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা আরেকটু যাই তাহলে। দ্য ভেরিয়েবল কস্ট, এখন আমরা কিন্তু অঙ্কের মধ্যে ঢুকতেছি। এটা কিন্তু প্রশ্নের পার্ট না, এই অংশটুকু প্রশ্নের পার্ট না। আমরা আবার একটু পিছনে যাই। আমার এখানে ম্যাটেরিয়াল হচ্ছে 2 লক্ষ, লেবার হচ্ছে 1,50,000, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1 লক্ষ, ফিক্সড ওভারহেড হচ্ছে 3 লক্ষ। এটাকে যদি আমি ভাগ করে নিই, এখন আসেন এটাকে আমরা আবার সাজাই দেখাচ্ছে। দেখেন 2 লক্ষ, 1,50,000, 1 লক্ষ। এটা কিন্তু প্রশ্নের পার্ট না, তারপর এটা যেহেতু মানে একটু এলাবোরেট করে দেখানো হয়েছে, আমরা কিন্তু এটা ইয়ার পার্টে গিয়ে দেখবো, যখন অঙ্ক করবো তখন এটা আমাকে দেখতে হবে। সো ভেরিয়েবল এক্সপেন্সেস টোটাল হচ্ছে কত? 4,50,000 টাকা। এই 4,50,000 কে যদি আমি 1,50,000 দিয়ে ভাগ করি, তাহলে আমার আলটিমেটলি পার ইউনিটে ভেরিয়েবল কস্ট কত? 3 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা হচ্ছে সলিউশনের পার্ট। আচ্ছা, এখন আসেন আলটিমেট প্রশ্নে। Ignis Electronics, একটা কোম্পানি, a reliable supplier, has offered to supply starter assembly unit at 4 per unit. এখন সে আমাকে বললো যে ভাই 4 টাকা করে আমি এই ইউনিটটা আপনাকে সাপ্লাই করতে পারবো, যে ইউনিটটা তৈরি করতে আপনার ইন টোটাল খরচ হয় 5 টাকা করে, বিকজ দ্য প্রাইস ইজ লেস দেন দ্য কারেন্ট এভারেজ কস্ট $5 per unit. এখন the vice president বলছে যে কি, the vice president of the manufacturing is eager to accept this offer. কোম্পানির যিনি ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র অফিসিয়াল, ইনি বলছেন যে আমি এটা অ্যাকসেপ্ট করতে চাই, কারণ আমার এখন এভারেজ কস্ট হয় 5 টাকা, আউটসাইড সাপ্লায়ার দিবে বলছে 4 টাকা। ঠিক আছে,
এটা একটা প্রশ্ন। However, the general manager বলতেছে যে point out that this price is much higher than variable cost per unit of 3 with insourcing. আমি যদি নিজে তৈরি করি আমার ভেরিয়েবল কস্ট হয় কত 3 টাকা, কিন্তু সে আমাকে এটা অফার করতেছে কত 4 টাকা। সো she recommends against buying from Tignish. সে বলছে যে না আমি এটা কিনবো না। ভাইস প্রেসিডেন্ট বলছে যে আমি অফারটা নিতে চাই, আর ম্যানেজার জেনারেল ম্যানেজার বলছে যে আমি নিতে চাই না। প্রশ্ন হচ্ছে যে হু ইজ কারেক্ট? প্রশ্ন হচ্ছে হু ইজ কারেক্ট। আমরা এতক্ষণ ধরে প্রশ্ন পড়লাম, প্রশ্নটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট এবার আমরা যাই। তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে আগের মতো মেক অর বাই এর ওই সলিউশনে আমরা যেতে পারবো না। ওই ওভারভিউ আমরা করতে পারবো, উত্তরটা আমরা বের করতে পারবো, কিন্তু এখানে যেহেতু দুটো পয়েন্ট, ভাইস প্রেসিডেন্ট বলছে আমি নিতে চাই, উনি বলছে নিতে চাই না। আবার আমরা যখন মেক অর বাই করে থাকি তখন বলে দেয় যে টিগনিশ ইলেকট্রনিক্স 1.5 লক্ষই দিবেন, অথবা 1,40,000 দিবেন, অথবা 1 লক্ষ দিতে চান, অথবা 2 লক্ষ দিতে চান, এইরকম কোনো একটা ফিগার বলে দেওয়া থাকে। কিন্তু এই অঙ্কে ওইরকম কোনো ফিগার বলে দেওয়া নাই। কতটুকু সাপ্লাই করবেন বা কতটুকু এই অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং এর রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বলে দেওয়া নাই। বাট 1,50,000 টাকা আমরা গত বছর প্রোডাকশন করলাম, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা একটা করতে পারি। আদারওয়াইজ আমরা একটা নতুন নিয়মে যাচ্ছি, এই নিয়মের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। এই নিয়মের মাধ্যমে আমরা করব কি, যে আমি মেক করব বা বাই করব, কোন পয়েন্টে আমি একটা ইন্ডিপেন্ডেন্স পয়েন্টে থাকবো সেটা আমরা বের করতে পারি। কারণ মেক অর বাই এর ক্ষেত্রে সবসময় দেখা যায় যে কি আমি এত ইউনিট মেক করলে আমার প্রফিটেবল হয়, আবার এত ইউনিট যদি বাই করি তখন আমার প্রফিটেবল হয়। যখন আমি বেশি উৎপাদন করব তখন আমার জন্য ভালো, আমি যখন কম উৎপাদন করব বা কম রিকোয়ারমেন্ট থাকে তখন কিন্তু বাই করলে ভালো হয়। আচ্ছা, আমরা সলিউশনে আসি। এটাও কিন্তু আপনাদের সলিউশনে নাই, এটা কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া হয়েছে যে নোট দ্যাট প্রোডাকশন আউটপুট ইন দ্য কামিং ইয়ার মে বি ডিফারেন্ট ফ্রম প্রোডাকশন আউটপুট ইন দ্য ফার্স্ট ইয়ার। কারণ এই তথ্যটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না যে আগামী বছর কি পরিমাণ ইউনিট দরকার হবে, এটা আননোন, এটা আমরা জানি না। সেহেতু লেট আমরা ধরে নিলাম এক্স পরিমাণ কোয়ান্টিটি, বি the number of starter assemblies required in the next 12 month. আগামী 12 মাসে আমরা ধরে নিচ্ছি যে কি আমার কোয়ান্টিটিটা হচ্ছে x মানে হচ্ছে একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা আমি জানি না। ঠিক আছে, এখন এটা করতে গেলে প্রথমে কিন্তু সবগুলো পয়েন্ট নিয়ে আসছে মেক বাই। যদি আমি মেক করি আমার ভেরিয়েবল কস্ট হবে 3 টাকা করে, 3 টাকা ইনটু এক্স মানে যে কোনো কোয়ান্টিটি হতে পারে, আমি কোয়ান্টিটিটা জানি না। আর যখন আমি মেক করব বাই এর ক্ষেত্রে সেই খরচটা আমার হবে না। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড মেক এর ক্ষেত্রে 1,50,000, বাই এর ক্ষেত্রে 1,50,000। আমরা কিন্তু এটা ডিফারেনশিয়াল অ্যানালাইসিস হচ্ছে না, ইন টোটাল অ্যানালাইসিস হচ্ছে। কারণ মেক এবং বাই এর ক্ষেত্রে যদি দুটোটাই 1,50,000 হয়ে থাকে তাহলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই তথ্যটা আমার দরকার নাই। আমরা জানি কি, যদি ফিক্সড ওভারহেড অথবা ফিউচার কস্ট যদি দুটো অল্টারনেটিভে সেম হয়ে থাকে তাহলে এই কস্টটাকে আমরা বাদ দিয়ে থাকি। আচ্ছা, এরপর অ্যাভয়েডেবল কস্ট হচ্ছে কত আমার 1 লক্ষ টাকা। মেক করলে আমি 1 লক্ষ টাকা লাগে, বাই করলে আমার ওই টাকাটা লাগে না, সেই জন্য ব্ল্যাঙ্ক। ডিভিশন ম্যানেজার 2 এর স্যালারি, যদি আমি মেক করি 40,000 টাকা, যদি আমি বাই করি লাগবে 50,000 টাকা। কেন লাগবে 50,000 টাকা? কারণ তখন আমি ডিভিশন 3 এর ম্যানেজারকে 2 তে ট্রান্সফার করব যদি আমি বাই করি, সেই ক্ষেত্রে আমার 50,000 টাকা লাগবে। আর ডিভিশন 3 এর ম্যানেজারের স্যালারিটা লাগবেই, আমি মেক করলে লাগবে, বাই করলে লাগবে না, কারণ বাই করলে তখন আমি তাকে উপরে ট্রান্সফার করলাম, এই একই প্যারালাল লাইনে নিয়ে গেছি। আচ্ছা, এরপরে পারচেজ কস্ট কত 4 টাকা করে, 4 টাকা ইনটু এক্স, এই কোয়ান্টিটিটা আমি জানি না। ইনডিফারেন্স পয়েন্ট আমরা কখন বের করতে পারবো? যখন দুটো অল্টারনেটিভের ইকুয়েশনকে আমরা সলভ করব,
যে মেক ইকুয়াল টু এটা বাই, এই দুটো ইকুয়েশনকে যখন আমরা সলভ করব তখন আমরা একটা ইনডিফারেন্স পয়েন্ট পাবো। দ্য নাম্বার অফ ইউনিটস at which the cost of insourcing or outsourcing are equivalent is equal to x equal to 1,40,000। এটাকে যদি সলভ করা হয় x এর মান বের হবে 1,40,000 ইউনিট। এতটুকু পর্যন্ত বুঝলাম কিনা? বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা তো পারবো আমরা না? 1,50,000 ক্যালকুলেশনটা দেখাইতে হবে। সরি স্যার, আমি আসলে এক্সট্রিমলি স্যার, আমি দেখে নেব স্যার। বাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেক ইজ ইকুয়াল টু বাই দিলেই তো ক্যালকুলেশনটা হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, মেক ইকুয়াল টু বাই দিলেই মানে ক্যালকুলেশন চলে আসবে। 1,90,000 প্লাস 3x ইজ ইকুয়াল টু 50,000 প্লাস 4x, x ইজ ইকুয়াল টু 1,40,000। হ্যাঁ 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 হ্যাঁ, 1,90,000 থেকে 50,000 বিয়োগ করেন, 50,000 বাদ যাবে। জি স্যার। তাহলে 1,40,000, তাহলে এই 4x থেকে 3x বাদ দিলে x এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি জিনিস এটা। মাঝখানে একটা ইকুয়াল দিতে হবে, ঠিক আছে? এটা স্যার সরি, আমি ছিলাম না স্যার, আমরা 3x কেন যোগ করছি স্যার? আচ্ছা, 3x আমরা যোগ করছি হচ্ছে 3 হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট মেকিং এর ক্ষেত্রে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, x মানে হচ্ছে কোয়ান্টিটি, যেটা আমরা জানি না। জি স্যার। x হচ্ছে নাম্বার অফ কোয়ান্টিটি অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেটা আগামী 12 মাসে আমি তৈরি করতে হবে, ওই কোয়ান্টিটিটা আমি জানি না, ঠিক আছে? জি স্যার। আর এই ক্ষেত্রে মেক ইকুয়াল টু বাই এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে কি, এই পয়েন্টে হচ্ছে দুজনই ইনডিফারেন্ট। যদি 1,40,000 ইউনিট উৎপাদন করা হয় যা খরচ হবে, 1,40,000 ইউনিট যদি বাই করা হয় একই খরচ হবে, ঠিক আছে? এখন উত্তর হচ্ছে যদি 1,40,000 এর বেশি উৎপাদন করতে হয় সেক্ষেত্রে আমি মেক করব, আর 1,40,000 যদি নিচে ক্রয় করতে হয় বা উৎপাদন করা লাগে সেক্ষেত্রে আমি বাই এর অপশনটা যাব। Okay sir. On this financial consideration alone, if the production is expected to be less than 1,40,000 units, it is preferable to buy from Tidnish. If the production is expected to exceed 1,40,000, যদি 1,40,001 ইউনিট হয়ে থাকে তাহলে আমরা মেকে যাব। এটা কিন্তু সব সময়ের ক্ষেত্রে মানে এই রকম আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ইনডিফারেন্স পয়েন্ট বের করার পর মেক এবং বাই এর ক্ষেত্রে যদি ইনডিফারেন্স পয়েন্ট থেকে উপরের দিকে আমাকে এক্সিট করতে হয় সেক্ষেত্রে আমি মেক করব, যদি তার থেকে নিচে থাকতে হয় তখন আমি তখন বাই করব। If the production is expected to be 1,40,000 unit, Oxford should be indifferent between buying units from Tidnish and manufacturing the units internally. বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা অন্যরকম ভাবে একটা অ্যানালাইসিস করে দেখি। এই জিনিসটা আমাদের মনে আছে, তাই না? যদি আমরা ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস করে থাকি, মেটেরিয়াল, লেবার, ওভারহেড, এটা কোত্থেকে পেলাম? আমার ভেরিয়েবল কস্ট গুলো ছিল আমাদের এখানে, তাই না? মেটেরিয়াল 2 লক্ষ, লেবার 1,50,000, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল কত? 1 লক্ষ। এই 2,50,000কে 2 লক্ষকে 1,50,000 দিয়ে ভাগ করলে আমি পার ইউনিটে বের করে নিলাম এটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। 4,50,000কে 1.5 লক্ষ দিয়ে ভাগ করলে 3 হয়, এই তিনটার যোগফল কিন্তু 3, ঠিক আছে? এটা মেক করব আমি, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি যখন এটা মেক করব, বাই এর ক্ষেত্রে এটা কিন্তু ব্ল্যাঙ্ক, মেক এর ক্ষেত্রে ফিগার গুলো আছে, বাই এর ক্ষেত্রে ব্ল্যাঙ্ক। আমরা গত বছরে যে 1,50,000 ইউনিট ছিল সেটা দিয়ে এখানে অ্যানালাইসিস করতেছি। 1,50,000 ইউনিট, 1,50,000 ইউনিটের ক্ষেত্রে আমার এই খরচটা হবে, বাই এর ক্ষেত্রে হবে না। আবার দেখেন 1,50,000 ইনটু আমি যদি 4 টাকা করে কিনি, দেখেন বাই এর ক্ষেত্রে 4 টাকা আসবে, মেক এর ক্ষেত্রে আসলো না। 4 টাকা ইনটু 1,50,000 তাহলে কত হয়? 6 লক্ষ। আর এখানে এই ফিগারগুলো আগেরটাই রয়ে গেছে, আমি সবগুলোকে যদি গুণ করি, ম্যাটেরিয়াল ইনটু 1,50,000, লেবার ইনটু 1,50,000, ভেরিয়েবল ওভারহেড করলে আগের ফিগারটাই চলে আসবে।
1,50,000 টাকা হচ্ছে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, অ্যালোকেটেড ওভারহেড, সেটা কিন্তু আমরা আনিনি, ঠিক আছে। আবার দেখেন 50,000 ডিভিশন ম্যানেজার স্যালারি, যে দুটো আমাদের এখানে আমরা ইয়েতে আসছি, দেখেন এই 50,000 ডিভিশন ম্যানেজার 3 এর স্যালারি, এটাকে যদি আমি বন্ধ করে দিই ওখানে নিয়ে যাই, একই 50,000 স্যালারি কন্টিনিউ করবে। সো ওই 50,000 কি কিন্তু আমরা কনসিডারেশন আনি নেই, শুধু 40,000 টাকা আনলাম। মেক করলে আমার অতিরিক্ত 40,000 টাকা খরচ হয়, ঠিক আছে না? 1,90,000 সরি, এক জায়গা হবে 90 অথবা 50, এই দুটো ডিফারেন্সটা আমরা আনলাম। আর 1 লক্ষ টাকা হচ্ছে আমার অ্যাভয়েডেবল কস্ট, মেক করলে আমার 1 লক্ষ টাকা লাগবে, বাই করলে 1 লক্ষ টাকা লাগবে না, জিরো। অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখতাম যে কি বাই করতে গেলে আমার কিছু সিএম পজিটিভ হয় বা আমি উল্টো কিছু রেন্ট পাই, কিছু একটা আমার পজিটিভ আসে, তখন এই খরচটা কমে যায়। এই ক্ষেত্রে কোনো সেই সুযোগ পাওয়ার সুযোগ, সেরকম কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া নাই। আচ্ছা, এবার দেখেন এই খরচগুলো যোগ করলে হয় 5,90,000 আর আমি বাই করলে হয় 6 লক্ষ টাকা। সো আমরা দেখতে পাচ্ছি যে 1,50,000 ইউনিটের ক্ষেত্রে আমার মেক করলে খরচ কম হয়, তাহলে মেকিং এর ক্ষেত্রে এখানে 1 টাকা করে সেভ হয়। আবার দেখেন এটাকে যদি আমি 1,40,000 করে দিই, এখানে সূত্র দেওয়া আছে, ওই ফ্র্যাকশনের কারণে গন্ডগোল হচ্ছে। 4,20,000 ওই সূত্র দিয়ে করছিলাম, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। আগে 1 লক্ষকে ভাগ করে করতে গিয়ে এই প্রবলেমটা তৈরি হয়েছে। এখন দেখেন মেক অর বাই 0, মেক অর বাই 0, আমরা এটাকে ফিক্সড রাখতে হবে, ঠিক আছে না? এটা ফিক্সড কস্ট, আমি এটাকে এভারেজ করছিলাম, এভারেজ করতে গিয়ে গন্ডগোলটা পাকাইছি। এটা হচ্ছে যদি আমরা আগের মতো করতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাকে প্রশ্নে বলে দেয় নাই যে আমাদের আগামী বছরের রিকোয়ারমেন্ট 1,40,000, 1,50,000, 1,60,000 রিকোয়ারমেন্ট কি বলে দেওয়া হয়নি। সেজন্যই আমরা এইখানে অ্যানালাইসিস করলাম, হচ্ছে ইনডিফারেন্ট পয়েন্টের অ্যানালাইসিস করলাম। 136 কিছু বলছেন? আচ্ছা, আমরা এর আগের অঙ্কে এই 1,50,000 দিয়ে অ্যানালাইসিস করলাম, উত্তর সেম আসছে, কিন্তু এখানে দেখেন রিলেভেন্ট ডাটা দিয়ে যখন আমি অ্যানালাইসিস করব, এই 1,50,000 দুই জায়গা থাকবে না, দুই জায়গা থেকে আমরা বাদ দিয়ে দিলাম। ইভেন এখানে আমরা আরো একটা জিনিস করতে পারি, ডিভিশন 3 এর ম্যানেজারের স্যালারিটা বাদ দিয়ে এখান থেকে 50,000, এখান থেকে 50,000 বাদ দিলেও কিন্তু উত্তর চলে আসবে, একই রকম উত্তর আসবে। এটাও কিন্তু রিলেভেন্ট অ্যানালাইসিস হবে। সেক্ষেত্রে এই 50,000 বাদ দিয়ে করলেও কিন্তু কারেক্ট অ্যানালাইসিস। আমরা কি তাহলে আরেকটু এগোতে পারি? জি স্যার। আচ্ছা স্যার, কোশ্চেনে কি ইনডিফারেন্স পয়েন্ট চাইছে? প্রশ্নে ইনডিফারেন্স পয়েন্ট চাই নাই, প্রশ্নটা আমরা একটু দেখি, প্রশ্নের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কি আমরা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে প্রশ্নে বলছে যে কি শো ইউর ক্যালকুলেশনটা আপনি দেখেন। হিন্স প্রোডাকশন আউটপুট ইন দ্য কামিং ইয়ার মে বি ডিফারেন্ট। আমাকে আউটপুটটা ডিফারেন্ট করে, মানে ফিক্সড করে দেয়নি। যদি আউটপুটটা ফিক্সড করে না দিয়ে থাকে তাহলে আমি কি বাই করব না মেক করব এটা আমি জানি না। যদি এটা ফিক্সড করে দিত তাহলে আমি ডিফাইন করে আগের মতো সলিউশনে যেতাম। আমরা আগে করতাম হচ্ছে এই ধরনের একটা অ্যানালাইসিস, মেক করলে কত, বাই করলে কত, আমরা এইভাবে অ্যানালাইসিস করতাম। যেহেতু প্রশ্নে আমাকে সেটা ডিফাইন করে দেয়নি, সেহেতু আমি কোন অফারটা নিব, আমি কি মেক করব নাকি অফারটা নিব, এই জিনিসটাতে আসতে গেলে আমাকে ইনডিফারেন্ট পয়েন্টটা বের করতে হবে। তো ইনডিফারেন্ট পয়েন্ট বের করার মূল সূত্রটা হচ্ছে যে কি মেক ইকুয়াল টু বাই করে আমরা যখন সলভ করব উত্তরটা পেয়ে যাব। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কি আমি যে কোয়ান্টিটিটা পাবো
তার থেকে কম ইউনিট যদি প্রোডাকশন করি, কম ইউনিট হলে সেক্ষেত্রে আমি বাই করব, আর যদি বেশি দরকার হয় সেক্ষেত্রে আমরা মেক করব। স্যার প্রশ্ন করছিলেন কে, বলেন তো আবার। না স্যার জাস্ট রিকোয়ারমেন্টটা মানে যদি হ্যাঁ, আমাদেরকে requirement- বলে তাহলে আমাদের requirement- ইনডিফারেন্স পয়েন্টটা বের করে দিতে হবে। যদি হ্যাঁ আমাদের না, রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলে না। রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনি মেক করবেন না বাই করবেন। প্রশ্নটা হচ্ছে যে কি এখানে অন দ্য বেসিস অফ ফিনান্সিয়াল কনসিডারেশনস অ্যালোন শুড দ্য আউটসাইড অফার বি অ্যাকসেপ্টেড, আউটসাইডের অফারটা আমরা অ্যাকসেপ্ট করব কিনা আপনি ক্যালকুলেশন দিয়ে আমাকে জানান। আমি আপনাকে আবার বলছি যে কি প্রোডাকশন আউটপুট কত বা আমার আগামী বছরের রিকোয়ারমেন্ট কত, এটা আমরা এখন পর্যন্ত ফিক্স করতে পারি নাই। যদি এটা ফিক্স করে দিত আমার জন্য ইনডিফারেন্স পয়েন্ট বের করা লাগতো না। যেহেতু বের করে দেয়নি তখন আমাকে ইনডিফারেন্স পয়েন্ট বের করে উত্তরটা বের করতে হচ্ছে। জি স্যার। এখানে তো আপনি কত ইউনিট উৎপাদন করবেন বা কত ইউনিট বাই করবেন আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি কিসের ভিত্তিতে উত্তর দিবেন? উত্তরটা দিতে এই ক্ষেত্রে দিতে হবে এইভাবে, মানে এইরকম আরো কিছু অঙ্ক আছে আর কি, সেক্ষেত্রে আপনাকে ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হবে। যেমন এমন হতে পারে যে আপনি একটা গাড়ি কিনলে আপনার কত খরচ হয়, আপনি গাড়ি না কিনে যদি উবার থেকে গাড়ি নেন সেক্ষেত্রে আপনার খরচ কত হবে। আপনাকে ভেরিয়েবল খরচ, ভেরিয়েবল কস্টগুলোর ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনাকে তখন যদি প্রশ্ন করা হয় যে কোনটা আপনার জন্য বেটার হবে, আপনি কি গাড়ি কিনবেন না উবারে চালাবেন, সেটা আপনি জানেন না, তখন আপনাকে করতে হবে কি গাড়ি চালালে আপনার কত খরচ হয়, উবারে গেলে কত টাকা ফেয়ার দিতে হয়, এই দুইটাকে দুই পাশে রেখে লেট আপনার কোয়ান্টিটিটা হচ্ছে এক্স, এক্স ধরে আপনি বের করবেন, তখন কোয়ান্টিটিটা বের হয়ে যাবে। এবং উত্তরটা হবে এরকম স্যার যে এই পয়েন্ট পর্যন্ত আমি বাই করব, এরপরে আমি হ্যাঁ ওই একটা পয়েন্টে আপনি ইনডিফারেন্স পয়েন্টে থাকবেন। যখন 1,40,000 বের হবে তখন হবে আপনার জন্য সেটা বাই করেন আর নিজে উৎপাদন করেন, একই রকম হবে। গাড়ির ক্ষেত্রে একই রকম হবে, তখন যে দুটোর ক্ষেত্রে সেম রেজাল্ট হবে এক জায়গা, এরকম কিছু অপশনের অঙ্ক থাকে। ঠিক আছে, যখন আউটপুট লেভেলটা ডিফাইন করে দেওয়া না থাকে। বুঝাইতে পারলাম? জি স্যার। না বুঝলে আবার একটু করতে হবে, কারণ আবার একটু পড়ে এখানে এই একটা জায়গায় গন্ডগোল, এত বড় বিশাল অঙ্ক লিখছে কিন্তু কিন্তু কম, মানে আপনার ইনফরমেশন কম। প্রথম দুইটা প্যারাতে কিন্তু কোনো কিছু বুঝারই নেই, কোনো আপনার কোনো ইনফরমেশনই আপনার দরকার নেই, এরপরের দুইটা প্যারাতে আছে। আচ্ছা, এরপরে রিকোয়ারমেন্ট হচ্ছে হাউ ইফ at all would you respond to requirement number 1 change if the company could use the vacated plant space for storage, in doing so avoid 50,000 of outside storage charges currently incurred. Why this information is relevant or irrelevant? এখন প্রশ্ন করা হয়েছে যে যদি এক নম্বর রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে আমি যদি আমার ভ্যাকেটেড যে স্পেসটা আছে সেই স্পেসটা কাজে লাগাই, সেক্ষেত্রে কোম্পানি 50,000 টাকা সেভ করতে পারবে, যেটা আমি অন্য জায়গায় আগে পেমেন্ট করতাম। যদি ডিভিশন 3টা আমি ক্লোজ করে দেই সেই ক্ষেত্রে 50,000 টাকা আমার সেভ হবে। এরকম অঙ্ক আমরা আগেও করছি যে যদি আমি মেক না করে বাই করি আউটসাইড সাপ্লায়ার থেকে, আমার যে স্পেসটা থেকে যাবে সেই স্পেসটাকে আমি ইউটিলাইজ করতে পারবো অন্য কাজে, সেখান থেকে আমার সিএম আসবে বা খরচ কমে যাবে, হয় আমার আয় হবে অথবা খরচ কমে যাবে, দুটাই কিন্তু পজিটিভ দিক। আয় হওয়াটাও পজিটিভ, খরচ কমে যাওয়াটাও পজিটিভ। স্যার কিছু বলতেছিলেন মনে হয় 255 না কিছু বলে নিছি। আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখি। এই যে এই প্রশ্নটাই হাউ ইফ at all would the answers change, যদি এই 50,000 টাকা আমরা অ্যাভয়েড করতে পারি, যে কোম্পানি যদি মেক না করে বাই করে আউটসাইড সাপ্লায়ার থাকে, তাহলে কিন্তু 50,000 টাকা খরচ সেভ করতে পারে। সেক্ষেত্রে ইনডিফারেন্স পয়েন্ট কত হবে, তখন তার ডিসিশন কি হওয়া উচিত? সেক্ষেত্রে এক্স এর মান হয়ে যাবে 1,90,000। 1,90,000 আমরা আবার পিছনে যদি যাই,
এখানে এই জিনিসটাতে আমরা যদি যাই, যদি আমি মেক করি তো এরকম হবে, যদি আমি বাই করি আমার এই 50,000 থাকবে, 4x ও থাকবে। এখানে যদি বাই করি আমি 50,000 খরচ কমে যাবে, তাহলে নেগেটিভ 50,000 হবে। তাহলে নেগেটিভ 50,000 আর এটা পজিটিভ 50,000, এই দুটো মিলে এটা 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে থাকবে 4x, তাহলে 1,90,000 প্লাস 3x ইকুয়াল টু 4x। এই 50,000 টাকা আর থাকবে না, ঠিক আছে? তখন আপনার রেজাল্ট কি হবে? 4x থেকে 3x বাদ দিলে x ইকুয়াল টু 1,90,000। আপনারা যদি ইকুয়েশনটা না বুঝেন আমি কিন্তু আবার ওয়ার্ডে লিখে বুঝাই দিতে পারবো, যদি বুঝেন তাহলে তো ওকে, না হলে কিন্তু আবার দেখাইতে পারবো। এই জিনিসটাই ওনারা কিন্তু ইন ডিটেইলস আর জান নাই। এই ক্ষেত্রে বলছে যে কি দ্য ইনডিফারেন্স পয়েন্ট ইজ নাও x ইকুয়াল টু 1,90,000 k, মানে 1,90,000 190k। কিভাবে পেলেন? 2,40,000 প্লাস 3k প্লাস 50। এখানে আবার ওনারা উল্টোটা করলেন, এই 50 না কমিয়ে এখানে খরচটা ওই 1,90,000 সাথে 50,000 যোগ করে দিলেন। আমরা উল্টোটা করতে পারি, 1,90,000 প্লাস 3k, এখানে এই 50,000 কে আমরা কমিয়ে দিতে পারি, যেটা আমরা আগে করতাম। এখানে দেখেন মেক করলে এই অপশন থাকবেই। যদি আমি বাই করি আমার 50,000 সিএম হবে, এডিশনাল সিএম এর ক্ষেত্রে যদি আমি তখন মাইনাস 50,000 করে দিই, তখন সিনারিওটা কি দাঁড়াবে দেখেন। আমার বাই এর ক্ষেত্রে খরচ কম হচ্ছে, আমি তখন বাইং এর অপশনে চলে যাচ্ছি। কিন্তু আমাদেরকে উত্তর বের করতে হবে যে ইনডিফারেন্স পয়েন্ট। আমরা যখন এখানে 1,90,000 করে দিই, দেখেন 0 হয়ে যাচ্ছে, তার মানে উত্তরটা কারেক্ট। আমরা কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? স্যার এমনি রিয়েলিটিতে যদি আমার ইনডিফারেন্স পয়েন্টে আমি করতে চাই তখন কি আমরা ইউজুয়ালি বাই করি না? যদি ইকুয়াল হয়ে থাকে আমরা মেক করব। আচ্ছা, আমরা মেক করব, সবসময় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকবো আর কি, যদি ইকুয়াল হয়ে থাকে। ঠিক আছে, খরচ দুই পাশে সমান হয়ে গেল, ইনডিফারেন্স পয়েন্টে আমরা কিন্তু বাইং এ যাব না, মেকিং এ থাকবো। কারণ কোয়ালিটি থেকে অনেকগুলো কনসার্ন থাকে, মানে নিজে করলে যা, বাইরে থেকে করলেও তা। সো আমি তখন নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকবো, অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকাটা আমার উচিত হবে না। আরেকটা প্রশ্ন ছিল এখানে, যে এখানে প্রশ্নটা ছিল যে কি, হোয়াই ইজ দিস ইনফরমেশন রিলেভেন্ট অর ইররিলেভেন্ট? এটা কেন রিলেভেন্ট অর ইররিলেভেন্ট? দ্য ইনফরমেশন অন দ্য অ্যাভয়েডেবল স্টোরেজ কস্ট ইজ রিলেভেন্ট। আমি যদি মেক করি এই খরচটা লাগে, বাই করলে লাগে না। সো এটা হচ্ছে আমার জন্য অ্যাভয়েডেবল, এটা হচ্ছে আমার জন্য রিলেভেন্ট ইনফরমেশন। ইট ইজ অ্যান অপরচুনিটি কস্ট ইফ ইনসোর্সিং ইজ চুজেন। যদি আমি নিজে ইনসোর্সিং করে থাকি তাহলে কিন্তু খরচটা আমার লাগে, যদি আউটসোর্সিং করি খরচটা লাগে না। স্যার আমরা তাহলে কি শেষ করতে পারি? এটা কিন্তু এখানেই শেষ। এরপরে আরো কিছু জুরিসডিকশন আছে বা আরো কিছু এক্সাম্পলের অ্যানালাইসিস আছে এখানে, আরো কিছু। স্যার এগুলো থেকে কখনো গ্রাফ আছে স্যার? কোন গ্রাফ মানে চার্ট বা প্রেজেন্টেশনটা তো আমি দেখিনি কোথাও। না স্যার, আমিও জানি না, জানতে চাইছি। না আফরোজা ম্যাডাম কি অঙ্কটা দেখছিলেন আপনি? না স্যার। আগে দেখেন নাই? না স্যার। আপনি তো সলিউশন করছিলেন, দেখার কথা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হর্নগেনের একটা অঙ্ক। আচ্ছা এরপরে আমরা যদি মোটামুটি এটা 60-70% বুঝে যায়, বাকিটা আবার একবার অঙ্কটা করলে বুঝে যাবেন। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি, গ্যারিসনের একটা অঙ্ক দেখি। এই অঙ্কটাও পরীক্ষা কয়েকবার আসছে। সহজ অঙ্ক, এটা সহজ অঙ্ক কিন্তু কথা অনেক বেশি, আমার পড়তে একটু কষ্ট হবে আর কি। পড়বো এটা? জি স্যার, পয়েন্ট স্যার।
স্যার আজকে অঙ্কের- নতুন কিছু স্টার্ট করবেন? সরি স্যার। স্যার আপনি বলেন। স্যার অঙ্কের সময় হলো থাকে মনে হয় 18 মিনিট। এখন পড়তে যদি স্যার অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে একটু কৌশলটা কি হবে স্যার, একটু যদি বলতেন। কৌশলটা আমরা মনে হয় প্রথম থেকে আলাপ করে আসছিলাম। অঙ্কটা যখন একবারই পড়বো, একবারে পড়তে গিয়ে আমরা কিন্তু ওই যে এর আগে প্রত্যেকটা অঙ্ক আমরা করতাম কি মার্ক করে দিতাম। মার্ক করলে হয় কি, যে ইনফরমেশনটা আপনার দরকার সেই ইনফরমেশনটাতে আপনি থাকেন, বাকিগুলো আপনি সেই ইনফরমেশন গুলো দিকে আর তাকাবেন না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যালেঞ্জ যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অঙ্কটা বড়, কিন্তু আপনি যখন করবেন যে ইনফরমেশনটা আপনার জন্য রিকোয়ার্ড সেই ইনফরমেশনটার দিকে আপনি তাকাবেন, বাকিগুলো আপনি সেই ইনফরমেশন গুলোর দিকে আর তাকাবেন না। এটা হচ্ছে একটা কি বলবেন স্টেপস বলতে পারেন, অথবা এটা এই পলিসিতে এগুলো মনে হয় কাজে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকে কি অন্য কোনো টপিক স্টার্ট করবেন, মানে রিলেভেন্ট কোশ্চেন? দেখি না, এটা পড়ার পর যদি সময় বাঁচে তাহলে শুরু করব, আদারওয়াইজ থাকবো। কারণ একটা জিনিস ভালোভাবে শেখাটাই ইম্পর্টেন্ট। কারণ আমরা মনে হয় রিলেভেন্ট কস্টিং এর বেশ কয়েকটা অঙ্ক দেখছি, মানে অনেকগুলা ক্লাস হয়েছে, 10-12টা অঙ্ক আমরা প্র্যাকটিস করছি। এটা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, সাথে ছোটখাটো এক্সারসাইজ গুলো করে ফেলতে পারেন, রিলেভেন্ট কস্টিং এর জন্য আপনারা মোটামুটি পারফেক্ট। আচ্ছা, Sylvan Industries, which manufactures and sells a highly successful line of summer lotions and insect repellents, has decided to diversify in order to stabilize sales throughout the year. Sylvan Company লোশন তৈরি করে, ইনসেক্ট রিপেলেন্ট তৈরি করে। এখন সে প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে চায়। A natural area for this company is to consider the production of winter lotion and creams to prevent dry and chapped skin. যেহেতু ওই কোম্পানিটা লোশন তৈরি করে, সে যদি প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে যায় ওই রিলেটেড ফিল্ডে যাবে। উইন্টার লোশন তৈরি করতে এখন আগে সামার লোশন তৈরি করতে, এখন উইন্টার লোশন তৈরি করবে, যে লোশন অথবা ক্রিম তৈরি করবে যেটা ড্রাই স্কিন এবং চ্যাপড স্কিনকে প্রিভেন্ট করে থাকে। এই এতটুকু ইনফরমেশন আমরা যখন পড়তেছি, এটা কিন্তু আমার আর দ্বিতীয়বার পড়ার দরকার নাই, আমি এটা পড়েই শেষ। এখানে আমার কোনো কিছু বোঝার নাই, আন্ডারস্ট্যান্ডিং এর নাই, এখানে কোনো অঙ্কের কোনো ইনফরমেশন নাই। After considerable research, a winter products line has been developed. However, Sylvan's president has decided to introduce only one of the new products for this coming winter. So, অনেক রিসার্চ করে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করলো, কিন্তু সিলভেন কোম্পানির মালিক যিনি ইন্ট্রোডিউস করবো এই কামিং উইন্টার। ইফ দ্য প্রোডাক্ট ইজ সাকসেস, ফার্দার এক্সপানশন ইন ফিউচার ইয়ার্স উইল বি ইনিশিয়েটেড। যদি এই একটা প্রোডাক্ট ক্লিক করে বা ভালো করে সাকসেসফুল হয়, দেন আরো কিছু নতুন প্রোডাক্ট নিয়ে পরবর্তী বছর আসবে। এই দেখেন, দুটো ফেরা পড়ে বললাম, এই এতটুকু পর্যন্ত আমাদের কোনো অঙ্কের রিলেটেড কোনো ইনফরমেশন নাই। এটা আমার মেমোরি থেকে আমি এটাকে কি করব, মুছে দিব। দ্য প্রোডাক্ট সিলেক্টেড কড চ্যাপ অফ, একটা প্রোডাক্ট তৈরি যেটা সিলেক্ট করলো এই প্রোডাক্টটা তৈরি করবে, ইজ এ লিপ বাম দ্যাট উইল বি সোল্ড ইন লিপস্টিক টাইপ টিউব। সো একটা লিপস্টিক তৈরি করবে, ওই লিপস্টিকের টিউবটার মধ্যে লিপ জেল টাইপের কিছু একটা থাকবে, বাম থাকবে, যেটা ঠোঁট ফাটাকে নিয়ন্ত্রণ করবে। সেটাকে চ্যাপস্টিক বলে স্যার। হ্যাঁ, চ্যাপস্টিক। হ্যাঁ, চ্যাপস্টিক, এখানে লিপস্টিক বলছে, লিপস্টিক টাইপ লিপ বাম। The product will be sold to wholesale in box of 24 tubes. এই যে লিপস্টিক গুলো বা লিপ বাম গুলো 24টা টিউব থাকবে একটা বক্সে, এবং ফর $8 পার বক্স। একটা বক্সের দাম হবে $8 করে। মানে এই একটা লাইনে মাত্র আমরা ইনফরমেশন পেলাম অঙ্কের। যে প্রোডাক্ট আমি তৈরি করব সেই প্রোডাক্টের দাম হবে $8, এবং ওই প্রোডাক্টের মধ্যে ওই একটা বক্সের মধ্যে 8টা করে টিউব থাকবে। Because of the excess capacity, no additional fixed overhead cost will be incurred to produce
দ্য প্রোডাক্ট। এখানে একটা ইনফরমেশন যে আমার নতুন করে কোনো ফিক্সড কস্ট ইনিশিয়েট জেনারেট করবে না যদি আমি নতুন করে এই প্রোডাক্টটা তৈরি করতে চাই। However, a 90,000 charges of fixed overhead will be absorbed by the product under the company's absorption costing system. যদি আমি এই ইউনিটটাকে উদ্বোধন করি বা তৈরি শুরু করি, তখন এই চ্যাপস্টিক ডিভিশনটা বা চ্যাপ অফ ডিভিশনটা কোম্পানির 90,000 জেনারেল ওভারহেড অ্যাবজর্ব করবে। সো এটাও কিন্তু ডিসিশন মেকিং এর জন্য ওইরকম না থাকলেও চলে, কিছুটা কাজে লাগবে। যেমন আমি যদি চ্যাপ অফটা তৈরি করলেও 90,000 আমার কিন্তু খরচ হবে, আর যদি তৈরি নাও করি খরচ হবে, দুটো অপশনের ক্ষেত্রে খরচ হবে। বাট এক্ষেত্রে কোম্পানি একটা সুবিধাজনক অবস্থানে আছে, যদি নতুন করে প্রোডাক্ট লাইন তৈরি করাতে সেও কিছু খরচ কি করবে, শেয়ার করবে, সেও কিছু খরচ অ্যাবজর্ব করতে পারবে। তাহলে এই যে দেখেন বিশাল একটা অঙ্ক করে ফেললাম এতটুকু পর্যন্ত, মাত্র দুটো ইনফরমেশন আমার কাছে আসছে। ইউজিং দ্য এস্টিমেটেড সেলস এন্ড প্রোডাকশন 1 লাখ অফ চ্যাপ অফ, আমরা নতুন করে এস্টিমেট করতেছি যে কি 1 লক্ষ বক্স চ্যাপ অফ তৈরি করব। The accounting department has developed the following cost structure-টা accounting department তৈরি করলো যে 1 লক্ষ বক্স তৈরি করবে, আর এটার কস্ট স্ট্রাকচার কি হবে পার বক্স। এক বক্স তৈরি করতে 3 টাকা 60 পয়সা, 2 টাকা লেবার এবং 1 টাকা 40 পয়সা লাগবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, টোটাল 60 টাকা লাগবে। এইটা হচ্ছে আমার এতক্ষণে আমরা ইনফরমেশন গুলো পাওয়া শুরু করলাম। আচ্ছা, এরপরে আসেন the cost above include cost for producing both lip balm and tube into the lip balm is to be placed. এই যে $60 করে আমরা পেলাম, এই $60 মধ্যে টিউবেরও কস্ট আছে এবং লিপ বামের কস্ট, দুটো মিলেই 60 টাকা বা $60। As an alternative to making the tubes এর একটা অল্টারনেটিভ হিসেবে Silvan has approached a supplier to discuss the possibility of purchasing the tubes for chap-up. Silvan এখন চিন্তা করলো যে না, আমার কাছে তো লিপ বামটা অ্যাভেলেবেল আছে, টিউবটা আমি আরেকজন সাপ্লায়ার থেকে নিব কিনা সেটা একটা কনসিডারেশনের জন্য চিন্তা করতেছে। The purchase price of the empty tubes from the supplier would be 1.35, 1 টাকা 35 পয়সা করে পড়বে যদি বাই আউটসাইডের একজন সাপ্লায়ার থেকে নেয় পার বক্স অফ 24 টিউবস। মানে এক বক্স যদি আমি বাইরের থেকে কিনে নিই তাহলে আমার 1 টাকা 35 পয়সা করে পড়বে। If Silvan Industries accept this purchase proposal, it is predicted that direct material, variable manufacturing overhead cost per box of chap-up would be reduced by 10% and direct material cost would be reduced by 25%. এখন যদি 1 টাকা 35 পয়সা দিয়ে আমি আউটসাইড একজন সাপ্লায়ার থেকে কিনে নিই তাহলে আমার কিছু খরচ কমবে, মেটেরিয়াল খরচ 25% কমে যাবে, এই 3.6 থেকে 25% কমে যাবে, লেবার এবং ভেরিয়েবল ওভারহেড 10% করে কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে শুড সিলভান ইন্ডাস্ট্রিজ মেক অর বাই টিউবস? এটা কিন্তু খুব ছোট্ট একটা অঙ্ক, শো ক্যালকুলেশন টু সাপোর্ট ইউর আনসার। কি করা উচিত বলেন? এটা কিন্তু আপনাদের ক্যালকুলেটরে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। পারবেন এটা? আমি আরেকটু বলি, একদম লাস্ট পেরাতে এসে আমাদের প্রশ্ন হচ্ছে যে কি, আমি যদি টিউবটা বাইরে থেকে কিনে নিই তাহলে আমাকে 1 টাকা 35 পয়সা করে দিতে হবে, এটা একটা অপশন। আর আমি যদি নিজে তৈরি করলে কত খরচ হবে বলেন তো দেখি। আমি বাইরের অপশনটা মানে অ্যাবসলিউটলি আমি জানি 1 টাকা 35 পয়সা করে লাগবে যদি আমি আউটসাইড সাপ্লায়ার থেকে কিনে নিই। আর আমি যদি নিজে তৈরি করি তাহলে কত টাকা খরচ হবে? এখানে 2 লাইনে বলে দিচ্ছি আপনাকে যে
2 টাকার 1 টাকা 40 পয়সার 10% নিব আর হচ্ছে 10% নেবেন আর 3 আর টাকা ডাইরেক্ট 6 ম্যাটেরিয়ালে পয়সা নেবেন 25%। 25%। হ্যাঁ, যেটা যোগ করে দিলে যেটা হয়। জি, তাহলে আমি যদি নিজে তৈরি করি এই 3 টাকা 60 পয়সা 25% হচ্ছে বেসিক্যালি হচ্ছে টিউবের জন্য, 3 টাকা 60 পয়সা 25% হচ্ছে 90 পয়সা। আর ভেরিয়েবল লেবার এবং এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডের হচ্ছে কত, 3 টাকা 40 পয়সা। 3 টাকা 40 পয়সার 10% খরচ সেভ হবে। বেসিক্যালি ওই 10% হচ্ছে টিউবের কস্ট, ঠিক আছে না? তাহলে 10% হচ্ছে আপনার কত, 35 পয়সা করে আসবে, তাই না? 34 পয়সা আসবে। তাহলে 34 পয়সা যোগ ওইদিকে হচ্ছে 90 পয়সা, দুইটা যোগ করলে আপনার খরচ হবে 1 টাকা 25 পয়সা। আপনি যদি নিজে তৈরি করেন 1 টাকা 25 পয়সা খরচ হবে, আর একজন আউটসাইড সাপ্লায়ার থেকে আপনি নিলে 1 টাকা 35 পয়সা লাগবে। এইটাকে ওনারা আমরা এটা একটু দেখি। The 90,000 fixed overhead cost charged to the new product is a common cost that will be same whether the tubes is produced internally or purchased from outside supplier। যেটা আমরা প্রশ্ন করতে বলে ফেলছি যে 90,000 কোনো কনসিডারেশন নেওয়ার সুযোগ নাই। এটা আমাকে একটা বেনিফিট দিচ্ছে, বাট আমি যদি মেক করলো 90,000 যাবে, বাই করলো 90,000 যাবে। এটা কমন কস্ট, যেটা অ্যালোকেটেড কস্ট, এটা নিয়ে আমার, এটা একটা ইররিলেভেন্ট কস্ট, এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। হ্যান্স they are not relevant. The variable manufacturing overhead per box chaff of would be 50। কিভাবে পেলো দেখেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে কত, 1 টাকা 40 পয়সা, আর ফিক্সড পোরশন আছে কত এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস ওনারা বলছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড থেকে ওই ইয়াটা বাদ দিছে, এখানে আরো খরচ আরো কমে যাবে। 1 টাকা 40 পয়সা কোথেকে পেলো এই প্রশ্নে, এখানে আছে 1 টাকা 40 পয়সা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে 1 টাকা 40 ইন্টু 1 লক্ষ, তাহলে কত হয়, 1,40,000 টাকা। 1,40,000 এর মধ্যে 90,000 হচ্ছে ফিক্সড ওভারহেড। তাহলে 1,40,000 থেকে 90,000 বাদ দিলে বাকি থাকে হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকায় হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে কত, ওই 50,000 টাকা দিয়ে যদি আমরা 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করি, তাহলে পার বক্সের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে কত, 50 পয়সা। আচ্ছা, এখন আসেন দ্য টোটাল ভেরিয়েবল ওভারহেড কস্ট কত হয়, 3 টাকা 60 পয়সা, 2 টাকা, আর একটা হচ্ছে কত, 50 পয়সা। তাহলে তিনটা যোগ করলে হয় 6 টাকা 10 পয়সা। আমরা যদি ওই সেভিংস এর কথাগুলো চিন্তা করি, দেখেন ওই 3 টাকা 60 পয়সা ইনটু 75, উল্টাটা করছে, 3 টাকা 60 পয়সা ইনটু 75%, 2 টাকা 10। ডাইরেক্ট ম্যাটেরিয়ালের যদি আমি বাইরে থেকে কিনি, তাহলে সেলিং ওভারহেড হবে হচ্ছে ওই 50 পয়সার 90%, 45 পয়সা। আর যদি আমরা আউটসাইড সাপ্লায়ার থেকে 1 টাকা 35 পয়সা দিয়ে কিনি, তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 6 টাকা 30 পয়সা। আমি যদি নিজে ক্রয় করি 6 টাকা 10 পয়সা, যদি আউটসাইড থেকে সাপ্লায়ার থেকে কিনে নিই তাহলে খরচ হবে কত, 6 টাকা 30 পয়সা। সো আমরা কি করব, দেয়ারফর দ্য কোম্পানি শুড রিজেক্ট আউটসাইড সাপ্লায়ার অফার্স এ সেভিংস অফ, আমি যদি নিজে তৈরি করি 20 পয়সা করে আমরা সেভ করতে পারবো। আচ্ছা, এটা গেছে একরকম। আমরা এই অঙ্কটাকে আবার ডিফারেন্ট ওয়েতে দেখতে পারি, যেটা আমরা অঙ্ক প্রশ্ন পড়তে করছিলাম, যে আমি যদি নিজে তৈরি করি সেক্ষেত্রে আমার কি ঘটনা দাঁড়ায়, 3 টাকা 60 পয়সা ইন্টু 25%। আমরা উল্টাটা চিন্তা করতেছি, এখন আগের মতো চিন্তা করতেছি। তাহলে 90 পয়সা টিউব তৈরি করতে লাগে, লেবার লাগবে হচ্ছে 10 পয়সা করে, 10% করে, সেক্ষেত্রে 20 পয়সা। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 50 পয়সা ইন্টু 10%, 0.05। সো আমরা যদি নিজেরা তৈরি করি তাহলে ওই টিউবের জন্য খরচ হবে হচ্ছে 1 টাকা 15 পয়সা। আর আমি যদি বাইরে থেকে কিনে নেই, আমার খরচ পড়ে হচ্ছে 1 টাকা 35 পয়সা। এই দুইটার কনসিডারেশনও কিন্তু আমরা কি করতে পারি, দেখতে পারি যে না, এখানে আমাদের নিজের তৈরি করাটাই বেটার। অথবা এটাকে আমরা এখানে নিয়েও আমাদের আগের মতো করতে পারি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি নিজে তৈরি করি কত, বাইরে থেকে গেলে কত। স্যার এখানে একটা জিনিস এরা একটু করছে যে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা
স্যার ওইটা আমিও প্রশ্ন করতে গিয়ে ভুল করছি। কারণ স্যার এখানে হ্যাঁ। ভ্যারিয়েবল কথাটা উল্লেখ করেন নাই বা কিছু উল্লেখ করেন নাই, এই জিনিসটা না, কিন্তু এটা উল্লেখ করা না থাকলে যখনই ম্যানুফ্যাকচারিং ওভারহেড থাকবে তখন ধরে নিতে হবে যে এখানে ফিক্সড ভেরিয়েবল দুটোটাই আছে। প্রশ্ন করার সময় আমি নিজেও ভুল করে গেছি, তাই না? আমরা যখন এই 3 টাকা 60 পয়সা এটা 25% ধরলাম, 2 টাকা 10%, 1 টাকা 40 পয়সা 10%, আমার ধারণা ছিল যে এই 90,000 এখানে আর ইনক্লুডেড হয়নি। ঠিক আছে? আমরা কি তাহলে ওভাবে অ্যানালাইসিস করতে যাব নাকি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আসছে? বুঝছি, এটা বুঝা গেছে তাই? জি। মানে এটা একবার পড়লে বোঝা যাবে। আমরা এভাবেও দেখতে পারি যে আমি যদি শুধু ইউনিট দিয়ে চিন্তা করি, দেখেন ম্যাটেরিয়াল লাগবে হচ্ছে কত, মেক করলে 3.6, লেবার লাগবে কত, 2 টাকা। আমরা আগের কস্টিং এ ফিরে যাই। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে কত, 50 পয়সা। 1 টাকা। পয়েন্ট, হ্যাঁ 1 টাকা না তো? জি স্যার, ঠিক আছে, জি স্যার। আর আউটসাইড সাপ্লায়ার থেকে আমরা যদি কিনি 1.35, এখন দেখেন নিজে তৈরি করলে এটা আর আচ্ছা একটা জিনিস যে শুধু প্লাস্টিকের 25%, 10% সেটা দেখতে হবে। আমরা যদি গ্রসে ধরি সেক্ষেত্রে কিন্তু গ্রসে ধরলে সেই ক্ষেত্রে আসবে কি আমি বলি, আমরা যদি এটা এখানে যাই এক্ষেত্রে কি হবে, এটা দুই ভাবে করা যাবে। আমরা প্রথম ভাবে করতেছি ইনটু 0.75। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? জি স্যার। আমি মেক করলে 6 টাকা 10 পয়সা, বাই করলে 3 টাকা, সরি 6 টাকা 30 পয়সা। এটাকে আপনি যেটা বলছেন সেভাবে করতে পারি, ঠিক আছে? মেক করলে আমরা এখানে এটা লাগে কত, আমরা এটা এখানে আবার সূত্র চেঞ্জ করতে হবে ইনটু 0.25, এটা ইনটু 0.1। এই তো না, এটাই তো চাইছিলেন নাকি? জি স্যার, তাহলে তো একদম ডাইরেক্ট রিলেভেন্ট কস্টিং হয়ে যায় কিন্তু। এই তখন উপরেরটা ফেলে দিতে হবে, মেক করলে 1 টাকা 15 পয়সা, বাই করলে 1 টাকা 35 পয়সা। ওই এক্ষেত্রে এটা কারেকশন হয় না, কারণ এখানে আমি সূত্রগুলো চেঞ্জ করিনি তো। এখানে দেখুন সে কিন্তু উল্টা রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? স্যার আমার ভ্যারিয়েবল কস্টের নিচে যদি সে না দেয় তাহলে তো ডাইরেক্ট ওখানে আমরা মেক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমরা পড়ি। হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম পারচেজ প্রাইস? এতটুকু কিন্তু শেষ, এরপরে কিন্তু উত্তরগুলো সহজ। হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম পারচেজ প্রাইস অ্যাকসেপ্টেবল টু সিলভার ইন্ডাস্ট্রিজ? ওই টিউবটা বাইরে থেকে কেনার জন্য ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস কত হওয়া উচিত? যেটা আমরা আগেও কয়েকবার বলছি যে কি ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস হচ্ছে আমার তৈরি করতে যা লাগে ওইটাই আমার জন্য ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস, ঠিক আছে? আমি তৈরি করতে লাগে হচ্ছে আমার 1 টাকা 15 পয়সা। দ্য ম্যাক্সিমাম পারচেজ প্রাইস হওয়া উচিত হচ্ছে এত টাকা। এটা হচ্ছে ম্যাক্সিমাম হওয়া উচিত, ঠিক আছে? দ্য কোম্পানি উড নট বি উইলিং টু পে মোর দেন দিস অ্যামাউন্ট সিন্স 1.15 represent the cost of producing 1 box of the tubes internally as shown part 1. To make purchasing the tubes attractive, however, the purchase price would be less than 1.15. যদি আমি আউটসাইড সাপ্লায়ার থেকে অ্যাট্রাকটিভ ওয়েতে কিনতে চাই সেক্ষেত্রে এর থেকে কম হওয়া উচিত, এর থেকে বেশি হওয়ার সুযোগ নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলছে যে কি ইনস্টিড অফ সেলস 1 লাখ বক্সেস, revised estimate shows sales volume 1,20,000, volume বেড়ে গেছে। At this new volume, additional equipment at annual rental 40,000. আমি 1 লক্ষ টাকা পর্যন্ত হলে কিন্তু আমার ফিক্সড কস্ট কিন্তু বাড়েও না কমেও না, আগের মতোই থেকে যায়। যদি 1,20,000 টাকা আমার সেলস ভলিউম হয় সেক্ষেত্রে কোম্পানিকে নতুন একটা ইকুইপমেন্ট নিতে হবে যার ভাড়া হচ্ছে 40,000, must be acquired to manufacture the tubes.
assume that the outside supplier will not accept an order for less than 1 lakh box. এখন যে অপশনটা আগে ছিল সেটা এখনো আছে, যে উনি বলছেন যে কি 1 লক্ষ বক্সের নিচে হলে আমি আর এটা অ্যাকসেপ্ট করব না। এখন কোম্পানির কি করা উচিত? কোম্পানির আগে 1 লক্ষ বক্সের ক্ষেত্রে কত টাকা খরচ হতো, এখন 1,20,000 বক্সের ক্ষেত্রে কত টাকা খরচ হবে? আগের খরচের সাথে এই 40,000 টাকা যুক্ত হবে, ঠিক আছে? আগে পার ইউনিটের খরচ হতো কত? 6 টাকা 10 পয়সা করে। এই 6 টাকা 10 পয়সা করে খরচ হতো, যেটা আমরা আগেও দেখছি। এখন নতুন করে যুক্ত হবে 6 টাকা 10 ইন্টু 1,20,000 প্লাস এই 40,000 টাকা। এটা নিয়ে আমরা একটা অপশন দেখবো, আর একটা অপশন দেখবো যে আউটসাইড সাপ্লায়ার থেকে কিনলে কত টাকা হয়। তখন আমি 1,20,000 দিয়ে গুণ করে যদি দেখি যে কম হয় না বেশি হয়, সেক্ষেত্রে আমরা ডিসিশনে যাব। দেখেন এটাকে ওনারা আবার ওই 1 টাকা 15 পয়সার কনসেপ্টে যাচ্ছেন। সেভাবে যদি করি আমরা দেখি যে কস্ট অফ মেকিং 1,20,000 বক্স, প্রথম 1,20,000 জন্য আমার প্রথম টাকা খরচ হবে 1 টাকা 15 পয়সা, যেটা আমরা আগের অ্যাভয়েডেবল কস্ট ছিল সেটা আমরা নিলাম। প্লাস নতুন করে রেন্টাল লাগবে হচ্ছে 40,000, তাহলে খরচ হয় হচ্ছে 1,78,000। যদি আমি আউটসাইড সাপ্লায়ার থেকে 1,20,000 ইউনিটে নিই, কারণ সে তো 1 লক্ষ ইউনিটের নিচে আর দিবে না আমাকে, তাহলে আমি যদি পুরোটা ওর থেকে কিনতে যাই তাহলে আমার লাগবে হচ্ছে 1,62,000 টাকা। এই ক্ষেত্রে কিন্তু আমরা ফেভারেবল পজিশনে আছি। এটাকে গ্রসও করা যাবে যে 1,20,000 ইন্টু 6 টাকা 10 পয়সা প্লাস 40,000 নতুন করে, তাহলে 7,72,000 টাকা। আর 1,20,000 ইন্টু 6 টাকা 30 পয়সা আউটসাইড সাপ্লায়ারের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হবে 7,56,000। এই ক্ষেত্রে বাইংটাই হচ্ছে বেটার। Buying the box will save the company 16,000 per year. স্যার এটা কি অন্য একটা ওয়েতে করা যায় নাকি? মানে করা যাবে। এখানে অলরেডি দুটো অপশন দিয়ে করছেন, আপনি কিভাবে করতেছেন বলেন? আটটা থার্ড অপশন হচ্ছে স্যার, মানে যেহেতু 1,000 পর্যন্ত 1 লাখ পর্যন্ত সে দিবে না, আমি 1 লাখ তার থেকে কিনে বাকি যদি 20,000 নিজে মানে ওইটা পরের অপশনে আমরা যাব, যে আমি 1 লক্ষ ওর থেকে নিব, 20,000 নিজে তৈরি করব, এই তো? তাহলে তো কষ্টটা কমে যায়, কারণ হচ্ছে 20,000 কষ্টটা কমবে। আমাকে এই প্রথম অপশনটাতে সেটা বলে নেই, তো পরের অপশনটাকে সেটাতে আসছে। রেফার টু দ্য ডাটা 3। এই ডাটার সাথে মিল রেখে বলছেন যে কি assume that the outside supplier will accept an order of any amount, any size, যে কোনো সাইজে উনি অ্যাকসেপ্ট করতেছেন। তখন আমরা কি করব? আমরা তো জানি যে 1 লক্ষ ইউনিটের জন্য আমরা বেটার পজিশনে আছে, সেক্ষেত্রে যে কোনো সাইজ যদি নিয়ে থাকে আমরা ওই অপশনে যেতে পারি। আপনি এর আগে যেটা বলছিলেন 20,000 এর জন্য স্যার, হ্যাঁ 1 লক্ষ টাকা 1 লক্ষ ইউনিট বাইরে থেকে কিনবেন, 20,000 নিজে তৈরি করবেন, এইটাও? কারণ সে তো কিনবে না, সে তো 1 লাখের নিচে দিবে না। এখন যদি এরকম হয় তাহলে তো স্যার আমরা 1 লাখ বানায় 20,000 তার থেকে নিতে পারি, করতে পারি। তাহলে তো আমার আচ্ছা, সেক্ষেত্রে হলে কি হয় আমরা একটু দেখবো। জি স্যার, এখানে দেখি আমাদের আগের অপশন ছিল 1,20,000 নিজে তৈরি করব, ঠিক আছে না? আমরা এখানে ওই অপশনটা আবার লিখি। আমি 1,20,000 জায়গায় 20,000 করবো, এই তো? আমি নিজে করব হচ্ছে 1,20,000 জায়গায় 20,000 নিজে তৈরি করব, ঠিক আছে না? জি। তাহলে কত হয়? 23,000, 23,000। আমি যদি 20,000 নিজে তৈরি করি সেক্ষেত্রে এই রেন্টাল কস্টটা তো লাগবে না, কিন্তু সেক্ষেত্রে এটা তো লাগবে, এটা লাগবে 6 টাকা 30 পয়সা করে। রেন্টাল কস্টের জায়গায় লাগবে হচ্ছে আরেকটা অপশন আর কি, এটা তাই না? এখানে তখন 1,20,000 হবে না, 1 লক্ষ হবে, তাই না? 20,000 নিজে তৈরি করবো, 1 লক্ষ বাইরে থেকে কিনবো, তাহলে এখানে কত হয়? 1 লক্ষ ইন্টু 6 টাকা 30 পয়সা, 6,30,000। তাহলে কত হয়? 6,30,000 যোগ 23, 6,53,000। এটা হচ্ছে আমরা আরেকটা অপশন তৈরি করলাম, দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
6,53,000 টাকা, তাই না? জি আর যদি বাইরে থেকে কিনি, পুরোটা বাইরে থেকে কিনলে যাবে এটাই তো নাকি? জি আমি 1,20,000 ইন্টু 6 টাকা 30 পয়সা। সেই ক্ষেত্রে হ্যাঁ স্যার বলেন। আরেকটা অপশন হচ্ছে স্যার 1 লাখটা বানাবো আর হচ্ছে 20,000 কিনবো। হ্যাঁ, এটা হচ্ছে নিচের অপশন। ওই 4 নাম্বার রিকোয়ারমেন্ট, আন্ডার দিস সার্কামস্টেন্সেস দ্য কোম্পানি উড মেক 1 লাখ করলে আমরা জানি তো তার কস্ট সেভিং হয়। 1 লাখ যদি করে সে 1 টাকা 15 পয়সা করে আসবে। আর আমি 20,000 বাইরে থেকে কিনে নিব, 20,000 বাইরে থেকে কিনলে 1 টাকা 35 পয়সা করে পড়বে, 1 টাকা 35 পয়সা করে পড়বে। ওই নেট কস্ট সেভিংস দিয়ে আমরা করলে তাহলে 1,42,000। অথবা এটা অনেক খরচ সেভ হয়ে যাবে, কিন্তু এটা যদি আগের অপশনে থাকলে আমার লাগতো হচ্ছে 1,78,000। 1,78,000 এটাকে আবার গ্রস কনসেপ্টেও করা যাবে, since the amount of cost under this alternative is 20,000 less than the best alternative part 3 মানে আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে যা করলাম, যদি এইভাবে অপশনটা দেয় তাহলে আমার 20,000 টাকা খরচ কমে যাবে, 20,000 টাকা খরচ কমে যাবে। সেহেতু কোম্পানি এইভাবেই কিন্তু করতে পারে। এটা কিন্তু করতে গিয়ে আপনাদের মনে একটু অড মনে হচ্ছে, কিন্তু একবার নিজেরা পড়লে এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন যদি কারো কিছু থেকে থাকে জিজ্ঞেস করতে পারেন। 5 নাম্বারটা হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস কি কি কনসিডারেশনে নেওয়া উচিত এই ধরনের আউটসাইড সাপ্লায়ার থেকে নেওয়ার ক্ষেত্রে। সেগুলো হচ্ছে কি, দ্য ম্যানেজমেন্ট শুড টেক ইনটু অ্যাকাউন্ট অ্যাট লিস্ট দ্য ফলোইং এডিশনাল ফ্যাক্টরস। কোয়ালিটেটিভ ফ্যাক্টরস কি কি? আমি যদি আউটসাইড সাপ্লায়ার থেকে নেওয়ার ক্ষেত্রে কি কি কোয়ালিটেটিভ ফ্যাক্টরস আমরা নিব, এটা আমাদের এমনিতে জানা উচিত। দ্য অ্যাবিলিটি অফ সাপ্লায়ার টু মিট রিকোয়ার্ড শিডিউলস, ওই শিডিউলটা মেনটেন করতে পারবেন কিনা এটা তার আমাকে জানতে হবে। দ্য কোয়ালিটি অফ দ্য টিউবস বা কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট দেখতে হবে। এইগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস। অল্টারনেটিভ ইউজ অফ দ্য ক্যাপাসিটি, আমি যদি আউটসাইড সাপ্লায়ার থেকে নিয়ে থাকি তাহলে আমার যে ক্যাপাসিটি আছে সেটা অন্য কাজে আমরা ইউজ করতে পারবো কিনা। দ্য অ্যাবিলিটি অফ সাপ্লায়ার টু সাপ্লাই দ্য টিউবস ইফ ভলিউম ইনক্রিজেস, যদি ভলিউম ভবিষ্যতে বাড়ে ওই সাপ্লায়ার আমাকে দিতে পারবে কিনা, এটা কনসিডারেশনে নিতে হবে। ফাইনাল হচ্ছে দ্য প্রবলেম অফ অল্টারনেটিভ সোর্সেস অফ সাপ্লাই ইফ দ্য সাপ্লায়ার প্রুভস আনডিপেন্ডেবল। যদি আনডিপেন্ডেবল হয়, এমন হয় যদি আমি সাপ্লায়ারকে সিলেক্ট করলাম, কিছুদিন দেওয়ার পর সে প্রাইসটা বাড়িয়ে দিল এবং সেই মুহূর্তে আমার নিজের তৈরি করার সুযোগ নেই, তখন আমরা সমস্যায় পড়ে যেতে পারি। স্যার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। চুপ করে আছেন, বলেন। জি স্যার বুঝেছি, প্রবলেম নাই স্যার। আগে করছেন অঙ্কটা? করিনি, তবে স্যার এখন মানে যতটুকু আপনি বোঝাচ্ছেন ততটুকু ক্লিয়ার হয়েছে। একবার করলে একদম 100% ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা ভালো, ঠিক আছে। 179। জি স্যার বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা ক্লোজ করি। এটা গত প্রথম যে অঙ্কটা করছিলাম সেটার থেকে একটু সহজ আছে, জাস্ট মাথায় একটু কনসেপ্টটা থাকলে হবে। আর এর আগের অঙ্কটা একটু ট্রিকি, ওইটা একবার দুইবার দেখতে হবে। এটা কিন্তু দেখা লাগবে না, জাস্ট প্রশ্নটা মাথায় ঢুকাইতে পারলে কাজ শেষ। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, আমরা করব না আমাদের ইয়েতে চলে যাব? 10 মিনিট আমাদের হাতে সময় আছে, আমরা নতুন টপিকসে যেতে পারি। আপনাদের কনসেন্ট লাগবে তো, বলেন। আমরা ইনভেস্টমেন্টের মধ্যে যাব। আমাদের আজকে কথা ছিল যে
প্রথম পার্টে আমরা অঙ্ক দেখে এর পরের শেষের দিকে গিয়ে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমরা যাব। এখন কি যাব? স্যার ইনভেস্টমেন্টে যাই স্যার। আচ্ছা ঠিক আছে ইনভেস্টমেন্ট স্যার এটা যদি কোনো সমস্যা পায় মানে আগামী ক্লাসে আপনাকে দেখানোর সুযোগ আছে? আবার দেখাইতে পারবেন, কারণ আমি মুখস্থ বলতে পারবো। ঠিক আছে, কারণ আমরা তো রিলেভেন্ট কস্টিং এর সময় কেন বেশি নিচ্ছিলাম, কারণ রিলেভেন্ট কস্টিংটা ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই স্কিপ করার সুযোগ নেই। সেজন্য বেশি অঙ্ক দেখতেছিলাম, বেশি বেশি করে প্র্যাকটিস করতেছিলাম। আপনারা যদি এটা অ্যাডভান্স লেভেলে হতেন, এখানে আমি আরো 4-5টা কঠিন অঙ্ক নিয়ে আসতাম, কিন্তু দেখা যাচ্ছে যে কঠিন অঙ্ক যত আনবো তত আপনাদের সমস্যা হবে, কারণ আমাকে তখন ছেড়ে চলে যাবেন। এটা হচ্ছে যে আমরা যদি সময় পেয়ে গেছিলাম তখন একটু দুটো অঙ্ক করলেও আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেত। ওকে স্যার। আচ্ছা, আমরা এখন ক্যাপিটাল বাজেটিং বা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে যাই। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং বা লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা কেন করব? ডিসক্রাইব হাউ ম্যানেজার্স প্ল্যান সিগনিফিক্যান্ট outlay on projects that have long-term implications such as purchase of new equipment and introduction of new products. ক্যাপিটাল বাজেটিং মানেই আমরা যারা বিজনেস গ্রাজুয়েট তারা অলরেডি বুঝে গেছি যে ক্যাপিটাল বাজেট মানে আমরা এটা ক্যাশ বাজেট না। ক্যাশ বাজেট মানে হচ্ছিল আমার কত ক্যাশ ইনফ্লো হবে, ক্যাশ কত আউটফ্লো আমার বডিতে কত রক্ত ঢুকবে, কত রক্ত। আর ক্যাপিটাল বাজেট হচ্ছে যে কি, কোম্পানি নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা যদি করি, নতুন করে কোনো মেশিনারিজ কিনলাম, নতুন করে ইকুইপমেন্ট কিনলাম, নতুন করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলাম, অথবা নতুন একটা ইন্ডাস্ট্রিয়াল ভেঞ্চারের দিকে যাব, বড় ধরনের যখন কোনো আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন, লং টার্ম ইনভেস্টমেন্টের ডিসিশনের দিকে যাই, সেক্ষেত্রে আমাকে ক্যাপিটাল বাজেটিং করতে হয়। যদি এটার ইমপ্লিকেশনস লেস দেন 1 ইয়ার হয় তাহলে সেটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা বলি না, কারণ আমি এই বছরে টাকা ইনভেস্টমেন্ট করলাম, এই বছরে চলে আসতেছে, সো এটার ইমপ্লিকেশনসটা কিন্তু আর লং টার্ম থাকে না। তা আমাদের যেই ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো অথবা যে ক্যাপিটাল আউটলে গুলোর ইমপ্লিকেশনসটা মোর দেন 1 ইয়ার থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ক্যাপিটাল বাজেটিংটা করে থাকি। বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করলে এটা আমার কখন ফিরে আসবে, আমার আইআরআর কত হবে, টাকাটা পেব্যাক হবে কতদিনই, এইসব অ্যানালাইসিস গুলো আমরা করে থাকি। ঠিক আছে, এরপর আসি আমরা দ্য টিপিক্যাল ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। ক্যাপিটাল বাজেটিং ডিসিশন আমরা এই যে কিছুক্ষণ আগে অলরেডি বলে ফেলছি, আমরা প্ল্যান এক্সপ্যানশনে গেলে ক্যাপিটাল বাজেটিং এর দরকার হবে। ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট করব, ইকুইপমেন্ট সিলেকশন করব, নতুন ইকুইপমেন্ট ক্রয় করব, আমরা কিছু একটা কাজ করব যার কারণে কস্ট কমে যাবে, কস্ট রিডাকশন হবে, কোনো একটা এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করব যার কারণে কস্ট রিডাকশন হবে, লিজ অথবা বাই আমরা করব। এই ধরনের ডিসিশনস গুলো ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে আমরা নিয়ে থাকি। আচ্ছা, এটা আমাদের দরকার নাই। ক্যাপিটাল বাজেটিং এর বেসিক্যালি দুই রকমের ডিসিশন আমরা নিয়ে থাকি, দুটা ক্যাটাগরিতে নিয়ে থাকি, আমাদের দরকার নেই। আচ্ছা, এতক্ষণে আমরা অঙ্কের মধ্যে ঢুকতেছি। এই যে কথাগুলো বললাম এটা হচ্ছে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখন আমরা আমাদের বুঝতে হবে যে ক্যাপিটাল বাজেটিং করতে গেলে যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, যেটা আমরা বিজনেস ম্যাথের ক্ষেত্রে আমরা করে আসছি বা অন্যান্য জায়গায় আমরা এই জিনিসটা আমরা করে আসছি। টাইম ভ্যালু অফ মানি কি বলেন তো দেখি? স্যার আজকের 1 টাকা আগামী দিনের মানে নির্দিষ্ট সময় পর ওটার ভ্যালু কত আসবে, অথবা ভবিষ্যতের 1 টাকা আজকে কত টাকা মূল্যায়ন করা যাবে সেই জিনিসটা। জি জি জি, দুটো হতে পারে। ঠিক আছে, দুটো হতে পারে যে আমাকে কেউ যদি, আমি যদি কাউকে আজকে 1 টাকা ধার দেই, 1 বছর পরে যদি কেউ আমাকে 1 টাকাই ফেরত দেয়, তাহলে এটার মূল্য কিন্তু সমান হবে না। অথবা আমি একজন থেকে ধার নিলাম 5 বছর আগে 1 টাকা, আজকে যদি তাকে 1 টাকা ফেরত দিই সে কিন্তু নিবে না। কেন? কারণ টাইমের কারণে
ভ্যালু অফ মানি চেঞ্জ হয়। স্যার আগে আমরা 1 টাকা যা পেতাম আর 5 বছর পরে কিন্তু 1 টাকা সেই জিনিসটা পাওয়া যাবে সেই না জিনিসটা স্যার। পাবো না। কেন পাবো না? টাইমের কারণে ভ্যালুটা কমে গেছে। এটা কি জন্য কমে? ইনফ্লেশনের কারণে। ঠিক আছে, ইনফ্লেশনের কারণে এই প্রাইসটা কমতেছে, বাড়তেছে। অথবা আমি ব্যাংক থেকে নিয়ে ইনভেস্টমেন্ট করলাম 10% রেটে, তাহলে ওই যখন 1 বছর পরে ফেরত দিব, সে কিন্তু তখন ওই কস্ট অফ ক্যাপিটালটা আমার সাথে অ্যাড করে নেবে। ঠিক আছে, আমাদের মনে হয় এটা মোটামুটি সবাই আন্ডারস্ট্যান্ডিং এ আছে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, business investments extend over long periods of time, so must recognize the time value of money. আমাদেরকে টাইম ভ্যালু অফ মানিটা রিকগনাইজ করতে হবে, যেহেতু আমরা একটা ইনভেস্টমেন্ট করলে এটা লং টার্ম ইমপ্লিকেশনস থাকে বা দীর্ঘদিন ধরে এটার এক্সটেনশন হয়ে থাকে, এটা এক্সটেন্ডেড হয়ে থাকে। সো টাইম ভ্যালু অফ মানি আমাদেরকে কি রিকগনাইজ করতে হবে, এটাকে কনসিডারেশনে নিতে হবে যখন আমরা অ্যানালাইসিস করব। Investment that promises returns earlier in time are preferable to those that promise return later in time. কি বলছে যে ইনভেস্টমেন্টটা আর্লিয়ার রিটার্ন দেয়, দ্রুত আমাকে পে ব্যাক করে দেয়, এটা আমার জন্য প্রেফারেবল। আর যেটা খুব স্লোলি রিটার্ন দেয়, অনেক দেরিতে রিটার্নটা আসবে, সেটাকে আমি প্রেফার করব না। ঠিক আছে, আমরা পদ্মা ব্রিজে ইনভেস্টমেন্ট করলাম, এটার কিন্তু রিটার্ন আসতে অনেক দিন সময় লাগবে। আবার আমি যদি একটা সাবমেরিন কেবলের ইন্ডাস্ট্রি, সেটার কিন্তু রিটার্নটা তাড়াতাড়ি আসবে, সেখানেও কিন্তু বড় ক্যাপিটাল আউটলে হবে। সো আমরা প্রেফার করব কোনটা? যে রিটার্নটা আমাকে আর্লি চলে আসবে। আর্লিয়ার রিটার্নটা যদি আমাকে দেয়, সেটা আমার জন্য প্রেফারেবল হবে দেন যে রিটার্নটা আসতে দেরি হয়। আচ্ছা, আমরা এই জিনিসটা আমরা একটু দেখে নিই, এটা আমাদের পরবর্তীতে নাও লাগলেও আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা দেখি। একটা বন্ড হচ্ছে একটা সিকিউরিটিজ বলতে পারি। বন্ডের বাংলা কি বলে? একটা ঋণপত্র। এটা আমাদের স্টক মার্কেটেও আছে, বন্ডটা আমাদের স্টক মার্কেটেও আছে। একটা বন্ড আমরা যদি ক্রয় করি 1000 টাকা, অনেকগুলো বন্ড আসছে এখন, স্যার অনেকগুলো কোম্পানি বন্ড আছে। বন্ড মানে মনে হয় বেশি না, আমাদের শুধুমাত্র স্যার গভর্নমেন্ট বন্ড আছে বাংলাদেশে। না, কোম্পানির বন্ড ইদানিং তো আছে। এগুলা কোম্পানির বন্ডটা প্রথম আসছে সম্ভবত 2007-8 সাল থেকে। এখন অনেকগুলো কোম্পানি এখন মার্কেটে আছে। আচ্ছা, মার্কেটে আছে তো, আমাদের মার্কেটে এই মুহূর্তে সম্ভবত 10-12টা বন্ড আছে। মানে মার্কেটে বন্ড গুলো আছে স্যার, ওগুলো তো রেট কম, মানে ফেস ভ্যালু চেয়ে মানে কারেন্ট ভ্যালু তো কম, তাতে লস হওয়ার সম্ভাবনা বেশি। সেটা ডিফারেন্ট ইস্যু। ওইটা যদি মার্কেট ভ্যালু থেকে ওইটার ভ্যালুটা কম হয়, সেটা তো আমার জন্য ভালো। মনে করেন মানে নির্দিষ্ট আরে প্রফিট দিবে, লস হবে না, কারণ এটা তো আপনার সাথে ফিক্সড। আচ্ছা, বন্ডটা তো ফিক্সড, মানে ইন্টারেস্ট হারটা ফিক্সড। জি 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 ফিক্সড। এগুলা আপনি যে কোনো একটা বন্ড আগে দেখে ওইটার পার্সেন্টেজ কত, ওইটার ইন্টারেস্ট কত দিচ্ছে সেটা দেখলে বোঝা যাবে। এবং এখন ইদানিং কিন্তু বন্ড মার্কেটটা এক্সপানশন হবে। এই যে আজকেও দেখলাম কোন একটা কোম্পানি বন্ডের অ্যাপ্রুভাল পেল এসএসসি থেকে। আচ্ছা, একটা বন্ড, এটার ভ্যালু হচ্ছে, এটার ফেস ভ্যালু হচ্ছে 100 in 2 years. What is the present value of the 100? If an investor can earn a return of 12% on the investment, একটা 100 টাকার বন্ড, আমাদের মার্কেটও এরকম আছে। যেমন একটা বন্ড, কোন একটা বন্ড আছে সম্ভবত বেক্সিমকোর কিনা জানি না, তারপর আরেকটা হচ্ছে আইবিবিএল এর, যে 1000 টাকার একটা বন্ড, এটা ডিসকাউন্টেড প্রাইসে বিক্রি হবে, 5 বছর পরে আপনাকে 1000 টাকা ফেরত দিবে। আর এই ক্ষেত্রে সিনারিওটা হচ্ছে কি, 100 টাকার একটা বন্ড 2 বছর মেয়াদি, 2 বছর পরে আপনাকে 100 টাকা ফেরত দিবে। বর্তমানে মার্কেটের ইন্টারেস্ট রেট অথবা মার্কেটের রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 12% যদি হয়ে থাকে, তাহলে আজকের দিনের এটা ভ্যালু কত? We can determine the present value factor using formula or using present value tables. এটা আমরা দুভাবে করতে পারি। আমাদের
বিজনেস মেথড অঙ্কের মাধ্যমে আমরা করতে পারি, অথবা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে বের করে নিতে পারি। স্যার এখানে কি চক্রবৃদ্ধি সুদের মতো বের করতে হবে? না, এটা হচ্ছে ডিফারেন্ট, সিনারিওটা ডিফারেন্ট। আপনাকে প্রশ্ন সিনারিওটা বলছে আপনি 2 বছর পরে 100 টাকা পাবেন, 2 বছর পরে 100 টাকা পাবেন, কিন্তু মার্কেটের বর্তমান রিটার্ন রেট হচ্ছে 12%, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে? এটা কিন্তু চক্রবৃদ্ধির কথা আমরা এখন বলছি না। যদি এমন হতো যে আজকে আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করলেন, 2 বছর পরে ফেরত পাবেন, তখন কিন্তু চক্রবৃদ্ধির কথা আসবে, তাই না? জি স্যার। আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন 100 টাকা, 10% 12% যোগ করলেন, এরপর ওইটার সাথে আবার চক্রবৃদ্ধি হবে, যোগ হবে, সেটা বলে নাই। সিনারিওটা এখানে সিনারিওটা ডিফারেন্ট। আচ্ছা আমরা একটু দেখি 2 বছর পরে আমরা পাবো, এটা যদি আমরা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর থেকে নেই, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর থেকে যদি আমরা নেই এই 2 ইয়ার্স 12% এর কলামে যদি আমরা পেয়ে থাকি তাহলে 0.797, 100 কে এটা দিয়ে গুণ করলে এটার প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, দ্য প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর হচ্ছে $1, 2 ইয়ার্স পিরিয়ড 12% হলে কত হবে এটা? 1 প্লাস আর মানে রেট তারপরে উপরে হবে স্যার, ওই যে যত ইয়ার থাকবে ইয়ারটা ওই রকম স্যার ডিসকাউন্টেড ওইটা হবে, ওইটা ডিসকাউন্টেড রেট হবে। এটা আমি মুখস্থ বলতে পারতেছি না কারণ এই জিনিসগুলো রেট অফ রিটার্নের সূত্রটা স্যার ওরকমই ছিল স্যার। এরকমই না, এটা হচ্ছে রেট অফ রিটার্ন না, তো এটা হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর। আপনি বারবার ওইটাকে 100 সাথে যোগে চলে যাচ্ছেন, 1 প্লাস দিয়ে যোগে যাচ্ছেন। আমরা বলতেছি যে কি 2 বছর পরে আপনি 100 টাকা পাবেন, কিন্তু এটা আজকের দিনের ভ্যালু কথা, তাইলে আপনাকে ডিসকাউন্টিং করতে হবে, আপনাকে কি ভ্যালুটা কমায় নিয়ে আসতে হবে যদি রিটার্ন রেট 12% হয়। সো এটা ক্যালকুলেট ইজিলি 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 2 এটা করলে এই ফ্যাক্টরটা আসবে। দেখলে বুঝতে পারবো, কারণ আমি কোন সূত্র মনে রাখি না, আমার সবসময় সূত্রগুলো হচ্ছে এটা, ওই যে ক্লাস 4-5 এ করলাম 100 টাকার 10 টাকা যদি সুদ হয়, সুদে আসলে কত হয় 110 টাকা। আর আমি যদি উল্টোটা বলি যদি সুদে আসলে যদি 110 টাকা হয়, আসল কত 100 টাকা, তখন আমি উল্টোটাতে যাচ্ছি। এখানে কিন্তু উল্টোটা, ঠিক আছে না? সূত্র কোনটা আমার মনে নেই, সূত্র আপনি যেটাই বলেন সেটাই হয়তো কারেক্ট, কারণ সূত্র হ্যাঁ ডিসকাউন্টেড ফ্যাক্টরটা ইজি। জি জি জি। সো এই সূত্রের মাধ্যমে আমরা বের করি, এরপরে আমরা আরেকটু আস্তে আস্তে এগোবো। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো যে এই পার্টটুকুকে শেষ করতে, এরপরে 2-3টা অঙ্ক দেখার পর লং টার্ম ইনভেস্টমেন্টের ইতি টানবো আমরা, ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট, কারণ এটারও ক্যাপিটাল বাজেটিং এর যেরকম লং টার্ম ইমপ্লিকেশনস আছে, এই ক্যাপিটাল বাজেটিংটা আপনি কিন্তু অনেকগুলো অঙ্কে পাবেন, অনেক জায়গায় পাবেন। আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করেন সেখানে পাবেন, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করেন সেখানে পাবেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করেন সেখানে, মানে একটা জায়গায় না, এটা বিভিন্ন জায়গায় পাবেন। সো এক্ষেত্রে এই চ্যাপ্টারটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা আজকে তাহলে আমরা একটু শেষ করি, নেক্সট ক্লাসে আমরা মোটামুটি এটা সাম অফ করার চেষ্টা করব, না পারলে এরপরে আরেকটু টানবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।